আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে নুরুর বিকাশে ভিক্ষা বৃদ্ধি, সরকারি অর্থ আত্মসাৎ আর তদবির বাণিজ্যে সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। মনে মনে কলা খায়, মনে মনে যায়, তার সাথে যোগাযোগ করে তারেক রহমান। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা টিপসই। সারা জীবন দিনমজুর হিসেবে অন্যের জমির ধান চালের ওজন মাপার কাজ করেছেন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কয়েল, যে কারণে নুরুর বাবাকে ডাকা হতো ইদ্রিস কয়েল্লা। বিভিন্ন এলাকা থেকে ধান চাল কেনা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করার সময় ইদ্রিস কয়েল্লার ব্যাপক চাহিদা ছিল, কারণ নুরুর বাবা নাকি ওজনে কাঠচুপিতে ছিলেন মহাদক্ষ। একমাত্র শালা ডাকসুর বিপি হয়েছে, তোর জন্য প্রয়োজনে গাড়ি লাগে, গাড়ি আমি একটা কিনে দেবো। তো আমার তখন সে সময় লাগে না। যখন দেখলাম যে আমাকে একবার বিশেষ করে একটা গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা থেকে, তখন আমি ভেবেছি মোটরসাইকেলে চলাফেরা আমার নিরাপদ নয়। তখন সে দুলাভাইকে জানালে তিনি প্রিমিয়ার ব্যাংকে 10 লক্ষ টাকা কারণ বাজার শাখায় লোন করে এবং 10 লক্ষ টাকা নিজে সমন্বয় করে 20 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনেছেন। বিপিনুরের বাপের না হইলো 10 থেকে 12 একর জমি আছে। তাদের ওই যে ধান গ্রামে আগে পাল্লা দিয়ে মাপতো, ওই যে হাতের পাল্লা দিয়া, ওই যে 5 সেরের পাল্লা ছিল, দাড়ি পাল্লা, সেটা মাপতো। যারা মাপতো তাদেরকে কয়েলদার বলে আর কি, কয়েল বলে। ধান মাপার কাজ করতো আর কি। 2019 সালে নুরুল হক নুরু ভিপি হবার পর থেকে ধীরে ধীরে কয়েল্লা ইদ্রিসের দিন পাল্টাতে শুরু করে। কয়েলের কাজ বাদ দিয়ে রাজনীতির মাঠে নামে, কারণ আগের ব্যবসার চেয়ে এই ব্যবসায় লাভজনক। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি সে ছিল না, তাহলে আমি ভুলের রাজ্যে বসবাস করি। আদার এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা বিপিনুর। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের মতো মামা, চাচা, ভাগ্নে এবং শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিয়ে গলা চিপায় এক নুরুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল বিএনপির নেতা কর্মীরাও চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছে। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা নাইম, মানে শালা সুমন্দি, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই মানে প্রশাসন তাদের কথায় ওঠা বসা করতেছে। আমাদের লোকজন হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন অফিস আদালত, ইউন অফিস, এসিলেন্ট অফিস থেকে শুরু করে শিক্ষা অফিস, সব জায়গায় গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতারা অফিসগুলি দখল করে আছেন। এবং বিশেষ করে আমাদের জানা মতে টিউনো মহোদয়ের অফিসে তার আত্মীয় স্বজন, ভাই, শ্যালক। 15 মিনিটসের অনুসন্ধানে নুরুর আত্মীয় স্বজনের ব্যাপক অপকর্মের তথ্য উঠে এসেছে। এলাকায় দখল, চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় সকল সরকারি কাজে নুরুর পরিবারের লোকেদের বাইরে কারো কোনো কথা বলার সুযোগ নেই। বিশেষ করে নুরুর ভাই, ভাগ্নে, শালা, দুলাভাইয়ের নেতৃত্বে গণ অধিকার পরিষদের একদল সন্ত্রাসী এলাকায় যে অপকর্ম চালিয়ে যাচ্ছে তা মানুষের ধৈর্যের বাইরে চলে গিয়েছে। নাম বাংলা সব জায়গায় মারামারি করে। আমার স্বামীর বাড়ি দিয়ে পুরমে ঢালাই শুবাইছে, আমার বাসের উপর দৌড়িয়ে জালের উপর দৌড়িয়ে এই গরমে ঢুকছে। 3 দিন ছিল আমার জালের দাবাই দৌড়িয়ে 3 দিন ভাই গেছিল, সব হয়ে গেছে। ওয়াহিদুল ইসলাম কামাল, সে বিপিনুরের নাম ভাঙাইয়া আমাদের 10 কিনা গলাচিপার ভিতরে সে অনেক পাওয়ার দেখায়, দাপট দেখায়, প্রভাব খাটাইয়া আমাদের ঘর বাড়ি লুটপাট করে। এই দেখে আমার বড় ভাই সে ঢাকা গেছে, হ্যাঁ, আমার ঘরটা লুটপাট করে ভাঙচুর করে নিয়ে গেছে। মালামাল নিচ্ছে, আমার ভাই বউ, আমার ওয়াইফ তার কানের থেকে দুল নিচ্ছে স্বর্ণের, আমার ভাই বউর কানের থেকে দুল নিচ্ছে, ঘরদর ভাঙে যা পাইছে হাতের দ্বারা সব নিয়ে গেছে। সম্প্রতি তারেক রহমানের স্বপ্নের ফ্যামিলি কার্ড প্রকল্পে
নিয়োগ পরীক্ষায় নুরুল হক নুরু এক অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেনি এমন প্রার্থীদেরকেও উত্তীর্ণ করা হয়েছে, অথচ যারা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এমন প্রার্থীদেরকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দশপিনা উপজেলায় বিগত দিন যারা ছাত্রদল করেছে, বিএনপির সাথে যুক্ত ছিল, সাধারণ লোকজন সহ অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু সেই পরীক্ষায় রিটেন ভাইভায় টেকার পরেও দলীয় লোক বিএনপি যারা যারা করে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগের লোকজনকে, গণ অধিকারের লোকজন এখানে ঢুকিয়েছেন। মুখ দেখে এই নামগুলো উপজেলা সমস্যা পরিচার এবং এই উপজেলা নির্বাহী বিচারের মাধ্যমে এই নামগুলো টিকানো হয়েছে। এটা পুরোটাই দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগের নাম টিকাইয়া আমাদের নাম প্রতিমন্ত্রীর লোক কইয়া, প্রতিমন্ত্রীর লোক যে মেইন লোক হে যাইয়ে বলে টিক দিয়ে এই বিএনপির এই যুগ্ম আহ্বায়ক ওগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের নাম কিভাবে টিকাইছে। যে সময় রিটার্নের রেজাল্ট দেওয়া হয়েছিল, রাতে রেজাল্ট শিট আমরা পাইছি। রেজাল্ট শিটে আমার নাম দেখি বা আমার সাথে আরো যারা যারা ছিল তাদের নাম দেখি, কিন্তু ভাইবার এক মুহূর্তে ওই কাগজ চেঞ্জ হয়ে নতুন কাগজই নয়, মানে পরীক্ষা না হওয়ার পর কাগজ চেঞ্জ হয়। নামধারী লোকের আত্মীয় স্বজন জায়গা পেয়েছে, গণ অধিকারের আত্মীয়করণ হয়েছে, এটা পরিকল্পিত করা হয়েছে। নুরুল হক নুরের সুপারিশে তাদের যাদের নেওয়া হয়েছে তাদের সুপারিশে নেওয়া হয়েছে নাকি? এই বিএনপি আওয়ামী লীগ থেকে টাইনে তো সে নেতা বানায়, ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতা, কিন্তু ফাইন্যান্সিয়াল সিন্ডিকেটটা দেখে হলো গিয়ে তার গলাচিপায় তার শালা ইনিম এবং দশমিনায় তার ভগ্নিপতি মিজান। এই যে আপনার ফ্যামিলি কার্ড হয়েছে না, এগুলো পরীক্ষা সব নামমাত্র হয়েছে। সে যা তালিকা দিয়ে দিছে, ওই যে তার ভগ্নিপতি আর যে তালিকা করছে, দশমিনাতে আপনার যেই ছেলে একই দিনে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করছে সেই ছেলে রিটেনে পার্টিসিপেট না করে পাশ করে গেছে এখানে, ডিউ টু মন্ত্রীর ভগ্নিপতির তালিকা। নুরুকে মন্ত্রী বানানোর পর থেকেই পটুয়াখালীতে নুরুর সংসদীয় আসনটি মগের মূল্যকে রূপ নিয়েছে। দেশের আইন নিয়ম কানুন তোয়াক্কা না করে সরকারি প্রতিষ্ঠানে নুরুর আত্মীয় স্বজনদেরকে বসাতে চরম এক অরাজকতা চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু এবং তার সন্ত্রাসী বাহিনী। ভিডিওতে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, ঢাকা উত্তর গণ অধিকার পরিষদের নেতা কামাল, দশমিনা যুব অধিকার পরিষদের নেতা বাবুর্চি শহীদ এবং সুজন সহ আরো কয়েকজনকে দেখা যাচ্ছে। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সরকারি খাদ্য গুদামের সিনিয়র কর্মকর্তা ইউসুফকে ঘিরে ধরে তার উপর মব সৃষ্টি করা হয়। সরকারি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই মোনা নামে নুরুর একজন ঘনিষ্ঠ লোককে গুদামের দায়িত্ব দেওয়ার জন্য ইউসুফকে চাপ দেওয়া হচ্ছিল। যে মোনা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, যদিও এখন তিনি গণ অধিকার পরিষদের অন্যতম নেতা হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। বেশ কিছুদিন মাস আগে এখানে শহীদ নামে গণ অধিকারের এক লোক, সাথে ছিল কালাম পঞ্চায়েত নামে এক লোক, 7-8-10 জন একটা কাগজ নিয়ে আসছে। প্রতিমন্ত্রী মহোদয় বরাবর লিখছে যে আমি কি প্রতিমন্ত্রী নুরুল হক নুর, ওনার বরাবর লিখছে, কাগজটা লেখা, একজনের লেখা আছে যে আমি দশমিনা খাদ্য গোডাউনে দীর্ঘ 15 বছর ধরে কাজ করি, লেবারি কাজ করি, আমাকে সবটা বাড়াই দেওয়া হোক। তা আমি কাগজটা পড়লাম, পড়ার পরে আমি বললাম যে ভাই আপনার কাগজটা নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু এই কাগজের ভিতরে তো 100 মনে করেন যে আমরা বলছি লেবার কাজ করে 15 বছর ধরে, প্রতি জীবন এখানে আসি নাই। অভিযুক্ত মোনার কাছে ওই দিনের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ এড়িয়ে যান। আপনাদের মানুষজন লইয়া প্রত্যেকদিন যে এই জায়গায় এই যে গুদামে আসিয়া হুমকি সংরক্ষিত এলাকায় এই যে একজন ভাই আপনি কি 15 বছর ভাই 15 বছর আপনি কি কাজ করছি কোন জায়গায় দশমিনা গুদামে করেন নাই, কিন্তু আপনি তো মন্ত্রী মহোদয়ের ভুল বুঝেছেন। নুরুল হক নুরু নির্বাচনে জয়লাভের পর তার ভাই ভাগ্নেরা এলাকায় এক ত্রাসের রাজত্ব তৈরি করেছে। মানুষের ঘরবাড়ি জমি জায়গা থেকে শুরু করে বসতবাড়ির গাছপালা পর্যন্ত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে নুরুল হক নুরুর আপন ভাইয়ের বিরুদ্ধে। আজকে মন্ত্রী সাহেবের বাইরে অর্ডারে এবং তার নেতৃত্বে শফিক গাজী 2 ইউনিয়নের সভাপতি গণ অধিকার আমাদের গাছগুলা বাড়ি অবৈধভাবে অত্যাচার করতেছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদেরকে হামলা করে, আমাদেরকে মারধর করে,
প্রশাসনের হাত থেকে নুরুল হক নুরুর আত্মীয় স্বজন এবং নেতাকর্মীদের এসব অপকর্ম সামলানোর দায়িত্বে আছেন নুরুর শ্যালক অ্যানিম। চতুর্থ শ্রেণী পাশ অ্যানিম এখন এলাকার ডিসিএসপিদের সাথে একই টেবিলে বসেন। বিশেষ করে নুরুর পছন্দের ইউএনওর যোগসাজশে উপজেলায় ব্যাপক লুটপাট চালিয়ে যাচ্ছে নুরুর শ্যালক মহিবুল্লাহ অ্যানিম। আজকেও টিউন অফিসে একটা শিক্ষকদের মিটিং দেখলাম, প্রেসিডেন্ট গোল্ড কাপ ফুটবল হবে, সেখানে মিটিংয়ে সে যে শুধু তার শালা এই পরিচয় টিউনোর পাশ দিয়ে বসা, অথচ সিনিয়র শিক্ষকেরা গ্যালারিতে বসে রয়েছে। এরকম একটা দুরবস্থা চলছে গলাচিপায়। অনুসন্ধানে জানা যায় নুরুর শালা পেশায় একজন পাঙ্গাস মাছ বিক্রেতা ছিলেন, কিন্তু হঠাৎ করেই রাতারাতি এলাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এক সময়ের পাঙ্গাস মাছ বিক্রির পরিবর্তে এখন তিনি বিশাল বড় মাছের ঘেরের মালিক হয়েছেন। এলাকায় গড়ে তুলেছেন নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান। এসব অবৈধ অর্থের অনুসন্ধানে গিয়ে টিম 15 মিনিটসের হাতে বেশ কিছু স্পর্শকাতর তথ্য এসেছে। অনুষ্ঠান সবাই মিললে মিষ্টি কিনতে লেগে যাবে। ভিডিওতে যে নারী কথা বলছেন তার নাম মাহমুদা বেগম। স্থানীয় নির্বাচনে গলাচিপার 4, 5, 6 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসেবে তাকে নির্বাচিত করার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন নুরুল হকের শ্যালক মহিবুল্লাহ অ্যানিম। নির্বাচনী খরচের পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে মিষ্টি খাওয়ার কথা বলে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। 4, 5, 6 লইয়ে দায়িত্ব দিচ্ছে, সবাই মিললে মিষ্টি কিনতে লেগে যাবে। নূরজনে অ্যানিমের দ্বারা যে টুকাইয়ে মানে টুকাইয়ে হারে 5 লাখ টাকা এই আসরের কালে নুরুর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের মতো রাতারাতি কপাল খুলেছে তার বোন জামাইদেরও। নুরুর ভগ্নিপতি মোহাম্মদ মিজান হাওলাদার কিছুদিন আগেও ফুটপাতে ভ্যানে করে কাপড় বিক্রি করতেন, অথচ তিনি এখন নিজেকে ব্যবসায়ী পরিচয় দেন। তবে বাস্তবে ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও লাভের টাকা এরই মধ্যে এলাকায় এলাহি কারবার ঘটিয়ে ফেলেছেন নুরুর এই ভগ্নিপতি। তার এই যে আত্মীয় স্বজনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তার যে ভগ্নিপতি আপনার ভ্যান চালাইতো আগে, সে এখন গাড়ি ড্রাইভ করে, প্রাইভেট কার তার আছে। তার বাড়ি মিজান সে অনেক ইয়ার মধ্যে ইউনুস সাহেবের সময় বাড়ি করে ফেলছে এবং সে এখন সমস্ত তালিকা, বরাদ্দের তালিকা সব তার মাধ্যমে হয়। সে তার কোনো পেশা নাই, কিন্তু তার প্রাইভেট কার চলে। তার ফ্যামিলিতে লক্ষ লক্ষ টাকা রাত 1টা 2টা পর্যন্ত তার বাড়িতে অর্থের লেনদেন হয়। আমাদের 10 মিনা এবং গলাচিপা এখন দুলাভাই খ্যাত যে নিজাম হাওলাদার, তার যে লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে লিস্ট গেছে, আমরা শিওর যে তার চিন্তা চেতনা যাদের নাম ছিল তাদের নামই আসছে। নুরুর আরেক ভগ্নিপতি চা বিক্রেতা আব্দুল মান্নান। শিক্ষাগত যোগ্যতা বলতে সম্বল টিপসই। গাজীপুরে ছোট্ট চা বিড়ির দোকানদারি করে চলত তার সংসার। পটুয়াখালী চর থেকে নুরুর আত্মীয় স্বজনদের অনেকেই গাজীপুরের এই বস্তিতে গিয়ে উঠেছিলেন। এই বস্তিতে থেকেই পড়াশোনা করেছেন নুরু, কিন্তু আত্মীয় স্বজনদের অনেকের ভাগ্য না পাল্টালেও নুরুর বোন জামাই মান্নান এখন 7 তলা ফাউন্ডেশনের বাড়ির কাজ শুরু করেছে। এরই মধ্যে 1 তলার কাজ সম্পন্ন হবার পর সেখানেই এখন থাকছেন তিনি। মান্নান দেওয়ান, তো ওনাকে চিনেন আপনি? আচ্ছা, উনি কি করে? কিছু করে ব্যবসা ও তো তাই তো কই, কিছু করে না। মান্নান দেওয়ান কি করে? মান্নান দেওয়ান আছে এখন মান্নানের এই বিশাল উত্থানের উৎসের খোঁজে গেলে নুরুর ভাগ্নের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা করা হয়। মান্নান সাহেব বসে থাকা অবস্থায় মান্নান সাহেব, রিফাত এবং আরো 5-7 জন মিলে আমাকে লাথি মেরে চেয়ার ভেঙে ফেলে ও আমাকে ইচ্ছা মতো বেধড় মারধর করে। পরবর্তী সময়ে তার ছেলে রিফাত আমার মোবাইলের ভিডিওগুলো ডিলিট করতে চাই, তো আমি দিচ্ছিলাম না অবস্থায় আমার মোবাইলটা জোরপূর্বক টান দিয়ে নিয়ে মোবাইলের মধ্যে একদম পাক মেরে ফিকে মেরে মোবাইলটা ভেঙে ফেলে। নুরুর আশপাশে থাকা সকলেই এখন ফুলে ফেপে উঠেছেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের সবার কাছে নুরুর ক্যাশিয়ার খ্যাত সিরাজদি খানের জাহিদ রহমান। মধ্যপ্রাচ্যে থাকাকালীন বিকাশ কালেকশনে ভালো পারফরমেন্স দেখিয়ে নুরুর পার্মানেন্ট ক্যাশিয়ার হিসেবে নিয়োগ পান মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার জাহিদ রহমান। সেই সাথে মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়কের পদেও আছেন নুরুর এই ক্যাশিয়ার। একসময় মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া জাহিদের ভাগ্যের কতটা উন্নয়ন হয়েছে সেটা বুঝতে হলে তার ফেসবুক প্রোফাইলে 2-4 মিনিট সময় দিলেই বোঝা যাবে। নুন আনতে পান্তা ফুরানো পরিবারে জন্ম নেওয়া জাহিদ 2020 সালে ঘর ভাড়া দিতে না পেরে ঢাকা থেকে গ্রামে চলে গিয়েছিলেন, অথচ এখন তিনি দামি গাড়িতে চড়েন, প্রতি সপ্তাহে বিদেশ যান, ভ্রমণ করেন বিজনেস ক্লাসে।
নুরু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর জাহিদ রহমান কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে একটি ট্রেনিং সেন্টার খুলে বসেছেন। এই ট্রেনিং সেন্টারের মাধ্যমেই নুরুর সাথে মিলেমিশে দুজনে করছেন আদম ব্যবসা। অনুসন্ধানে জানা যায় কেরানীগঞ্জের ওই প্রতিষ্ঠানে নুরুর মালিকানার শেয়ার রয়েছে। আওয়ামী লীগ আমলে মালয়েশিয়া শ্রমবাজারে যে সিন্ডিকেট প্রথা চালু ছিল, নুরু নিজে আবারও জাহিদ রহমানের ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেটের সদস্য হবার অপতৎপরতা শুরু করেছে। সবশেষ কুরবানির ঈদে নুরু জাহিদ রহমানকে স্থানীয় একটি গরুর হাটের ইজারা পাইয়ে দেয়। সূত্র জানিয়েছে সেখানেও বড় অঙ্কের লেনদেন হয়েছে জাহিদ আর নুরুর মাঝে। জাহিদের মাধ্যমে মুন্সিগঞ্জের অনেক আওয়ামী লীগ নেতাদেরকে বাঁচানোর জন্য তদবির বাণিজ্য শুরু করেছে নুরু। এরই মধ্যে সিরাজদি খান বালুচরের কুখ্যাত সন্ত্রাসী আমির কসাইকে জুলাই মামলা থেকে অব্যাহতি পেয়ে দিতে বড় অঙ্কের টাকার লেনদেন চলছে বলে জানিয়েছে সূত্র। 5ই আগস্টের পর থানায় এজাহারভুক্ত আসামি হবার কারণে ডিবি পুলিশ তাকে ধরতে গিয়েছিল। ওই সময় পুলিশকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় কসাই আমির। এরপর থেকে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আমির কসাই পলাতক ছিলেন। 10ই মে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হলে গোপন সূত্রের ভিত্তিতে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু আমির কসাইকে যেন কোনোভাবেই গ্রেফতার দেখানো না হয় সেজন্য মুন্সিগঞ্জ জেলার এসপিকে টেলিফোনে চাপ প্রয়োগ করেছিল নুরুল হক নুরু। বাবা নুরুর চেরাগ পেয়ে রাতারাতি জীবন বদলে যাওয়া আরেক ভাগ্যবানের নাম শহীদুল ইসলাম ফাহিম। নুরুর নিজ জেলা পটুয়াখালীর ছেলে ফাহিম দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2018 সালের কোটা আন্দোলন শুরুর পর থেকে মানুষের দানের টাকা আত্মসাতের কাজে ফাহিমকে ব্যবহার করেছে নুরু। নুর যে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, এই অর্থ দিয়ে সংগঠনের জন্য দৃশ্যমান কোনো সম্পদ কিন্তু আমরা দেখি নাই। যখন জিজ্ঞাসা করা হয় আজকে অর্থের বিষয়টা আমরা জানতে চাই, ঠিক আছে, তখন নুরুল হক নুর জিজ্ঞাসা করে এই ফাহিম অর্থের হিসাবটা দিয়ে দাও তো। তখন ফাহিম বলে ভাই একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পরের মাসের হিসাবের সঙ্গে দিয়ে দিও। সম্প্রতি ফাহিম এলাকায় বিশাল আলিশান এক ডুপ্লেক্স বাড়ি করেছেন, যা ওই এলাকার মানুষকে চমকে দিয়েছে। শুধু বাড়ি নয়, সামান্য একজন পশু ডাক্তারের ছেলে ফাহিমের ছোট 2 ভাই প্রতি মাসে নতুন নতুন মডেলের মোটরসাইকেল, আইফোন, এমনকি টাকার গরমে জন্মদিনে একসাথে একাধিক কেক কেটে উদযাপনের তথ্য আমাদের হাতে এসেছে। সম্প্রতি ফাহিমের বিয়েতে প্রায় 1.5 কোটি টাকা খরচ করেছে। কয়েক হাজার মানুষকে দাওয়াত দিয়ে করা বিশাল সেই অনুষ্ঠানের টাকার উৎস কোথায় সেটাও এলাকার মানুষকে অবাক করেছে। নুরু সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। ডলি, হ্যাঁ ডলি চট্টগ্রামের মেয়ে, এবং সে কোন আসন থেকে, চট্টগ্রামের কোন আসন থেকে জানি প্রার্থী হয়েছিল গণ অধিকার থেকে। ওই মেয়েটা 15 দিন বিপিনুরের বাসায় ছিল, এটা রাজসাক্ষী আমি। এই মেয়েটা চট্টগ্রামে আপনার ঠিক একেবারে প্রথম যুব অধিকার পরিষদের কমিটি আনি আমি ঢাকা থেকে, এবং ওই মেয়েটা আমার সাথে ছিল জুনিয়র, ঠিক আছে। কিন্তু মেয়েটা একটা পর্যায়ে নূরকে এমন একটা ব্ল্যাকমেইল করছে যেটার কারণে নূর ওর কথা ছাড়া কিছু করতে পারে না চট্টগ্রাম। 15 দিন ওর বাসায় ছিল। এই কথাটা আমরা 2-3 জনে জানি। নারীবাজি, দখল এবং চাঁদাবাজির পাশাপাশি নুরু এখন মাদক ব্যবসারও নিয়ন্ত্রণ করছে। টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত গণ অধিকার পরিষদের সংগঠনের নামে নুরু গড়ে তুলেছে এক মাদক সিন্ডিকেট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের আপন চাচাতো ভাই এবং পটুয়াখালীর চিনিকান্দি 5 নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের সভাপতির ছেলে রিয়াজ শিকদারকে 1500 পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। পৃথক ঘটনায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান মাদক ও নারী সহ ধরা পড়ে। গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের এরই মধ্যে মাদক কারবারির সংশ্লিষ্টতার বিষয়টি জাতীয় পত্রিকাতেও শিরোনাম হয়েছে। ভিডিওটি শ্রমিক অধিকার পরিষদের পৌর সভাপতি শহীদের চাঁদাবাজির। সিনেমা স্টাইলে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলে তাকে দল থেকে বহিষ্কার করে নুরুল হক নুরু। তবে সূত্র জানায় খাতা কলমে বহিষ্কার করা হলেও বাস্তবে শহীদ এখনও নুরুর ঘনিষ্ঠ হিসেবে সংগঠনের সাথে থেকে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাদের লুটপাট আর দুর্নীতি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি দুস্থ মানুষের জন্য বরাদ্দ নিম্নমানের চালে পর্যন্ত ছোবল বসিয়েছে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতারা। চাল পাইনি, 2 বস্তা চাল আমার ঘরে, চাল 2 বস্তা আমি কই দিলি, 2 বস্তা চাল ধুয়ে গেছে হাবিব দেবী, মাঝে মাঝে ধুয়ে যায়, আমি রাস্তা লাগে ঘর, ওই একজন নেতারে না ধুয়ে যায়। এই চাল পরিষদের গরিবের চাল, যারা চাল পায় না, এই চালগুলো মনে করেন সে একাই বেশি মারিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য 2 বস্তা চাল এইবারে ধুয়ে গেছে, 1 সপ্তাহ উপরেই গেছে চাউল গেছে, চাউলে এখন হয়েছে এই চাউল, এই মনে করেন এই কাম করে। ঠিক আছে, সে হয়েছে যাইয়া বকুলবাড়ি ইউনিয়নের গণ অধিকারের সদস্য সচিব, সে একাই যদি এই চাল নেয়, তাই গরিবের কি পেইবে, কি হইল, কোন পরিবর্তন তো হইল না। এলাকার এসব বিষয়ে নুরুল হকের কাছে বিচার দেওয়া হলে সাংবাদিকদেরকে এসব ছোটখাটো অভিযোগ এড়িয়ে যাবার পরামর্শ দেন নুরু। নিজেরা ছোটখাটো জিনিসের দিকে হাত বাড়াবেন না, নিজেরা ছোট জিনিস নজর দিবেন না। এই যে চাল দেয়, 1 কেজি চাল কম দেয়, আধা কেজি চাল কম দেয়, একজন কাছে 50 টাকা নেয়, এতে কি হয়? কিছুই হয়। নুরুর আশপাশের সবাই এখন কোটিপতি, তবে তার দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের জীবনে নেমে এসেছে দুর্বিষহ অন্ধকার। দুর্দিনে নিজেদের ভবিষ্যতের দিকে না তাকিয়ে যারা নুরুর পাশে দাঁড়িয়েছিলেন তাদের সাথে চরম প্রতারণা করেছে নুরুল হক নুরু। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নুরুল হক নুরুর উপর উপর্যুপরি হামলার সেই দৃশ্য দেখার পর নুরু এদেশের কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। সমাজের উচ্চবিত্ত ঘরের সন্তানেরা যখন মুখ বুঝে হাসিনার সব অপকর্ম সহ্য করেছিল, তখন পটুয়াখালীর চরাঞ্চল থেকে দিনমজুরের এক ছেলে প্রতিবাদ করেছিল, যা মানুষের মাঝে চরমভাবে দাগ কেটেছে। দেশ বিদেশ থেকে মানুষ নুরুর প্রতি সমর্থন দেয়, বিশেষ করে প্রবাসীরা নুরুকে লাখ লাখ টাকা পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল। আর সেই সুযোগে নুরু রাশেদ রাত প্রতারণার ব্যবসা শুরু করে। সেই ব্যবসার উন্নতি দেখে তাদের সাথে যুক্ত হয় আরেক প্রতারক, তারেক রহমান। যে আমতারে সে একটা প্যাকেজ নিয়ে আসছিল যে যুব অধিকার পরিষদে যারা আজীবন সদস্য হতে যায় তাদেরকে 1200 টাকা করে মান্থলি দিতে হবে। তো এই বিষয়টা 4-5 জনে এই বিষয়টা সিন্ডিকেটটা হ্যান্ডেল করতো। তো এইভাবে তারা 6-7 মাস তারা এটা কন্টিনিউ করছে। 150+ সদস্য ছিল। তো 7 মাস পরে ওই সময়ের যুবর যে আহ্বায়ক ছিল আতাউল্লাহ, তাকে বলার পরে তো এই বিষয়টা জানাজানি হয়। তারপরে তার বাটপারি ধরা পড়ে। তো ধরা পড়ার পরেও সে অনেক গরিমসি এটা সেটা বলে, কিন্তু মোটা অঙ্কের একটা ব্যালেন্স সে হাতিয়ে নিয়ে যায়। সব মেম্বারদের সে হোয়াটসঅ্যাপে নক দেয়, হ্যাঁ, এবং বিকাশ নাম্বার দেয় হচ্ছে আমার গাড়িটা সমস্যা হচ্ছে, তোমরা আমাকে একটু হেল্প করো। তো আমি আর সাইফুল ভাই বা হারানে সাইফুল ভাই দেখি আমার হোয়াটসঅ্যাপে একই মেসেজ, সাইফুল ভাইয়ের হোয়াটসঅ্যাপে একই মেসেজ, আরেকটা সব ছিল, আরেকটা ছেলে ছিল ওর ফোনেও মেসেজ। পরে তো খোঁজ খবর নিয়ে দেখি সে অনেক সহজ আমাদের প্রবাসীদের কাছ থেকে এভাবে ব্যক্তিগতভাবে অনেক টাকা আত্মসাৎ করছে। মানে ওনাদের শেষ পর্যায়ে আইসা যে ওনাদের যে কালচার গুলা, মানে ওনাদের যে চিটারি, এগুলা দেখে কিন্তু আমাদের আর মানে মন উঠে যাচ্ছে, তাই আমরা এখান থেকে সরে গেছি প্রবাসী অধিকার পরিষদ থেকে, বুঝতে পারছেন? এই আর কি। শুরুতে যারা নিজেদের জীবন, পরিবার, ভবিষ্যৎ সব ঝুঁকিতে ফেলে নুরুর সাথে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদের কাউকে নুরু তার সুসময়ে সাথে রাখেনি। এমনকি এদের মধ্যে অনেকে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে জেলেও গিয়েছিল। নূরকে মানুষ অনেকে বিশ্বাস করতো, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম। ওর জন্য আমার ব্যক্তিগত লাইফ শেষ, আমার প্রবাসী লাইফটা ওর জন্য ধ্বংস হয়েছে। ওরে নিয়ে কাজ করতে গিয়ে আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল, ওইটাও ওইখানে সময় দিতে পারি নাই। তো হচ্ছে নূরকে বিশ্বাস করা ছিল আমাদের তরুণদের সবচেয়ে বড় বোকামি। আমি ভিপি নূর ওর নামও উচ্চারণ করতে চাই না, এতটা ঘৃণা ওর প্রতি। আমাদের কত প্রবাসী জীবন যে ধ্বংস করছে। আমাদের অফিস নেওয়া হয়েছিল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠন করা হবে এই উপলক্ষে, কিন্তু ওই বিল্ডিংটা মূলত ছিল মিয়া মশিউর রহমানের। তো 2 বছর প্রবাসী অধিকার পরিষদ থেকে আমরা ভাড়া দেওয়ার পরে 2 বছর পরে জানতে পারলাম 2 বছর ওই অফিসটা ফ্রিতে ব্যবহার করা হয়েছে। কারণ যখন ওনার সাথে দ্বন্দ্ব হয় নূরের, তখন ওই বিল্ডিংটা ছাড়তেছেন। এবং এটা সাক্ষী আমাদের তৎকালীন যে অর্থ সম্পাদক ছিল কামাল ভাই, এই অফিসে এসি লাগানোর কথা বইলা আমরা যে কত টাকা দিছি এটা আমি আশা করি
60টা এসি লাগানো হয়েছে অফিসে, মনে হয় 100টা অফিসে এসির টাকা নিছে প্রবাসীদের কাছ থেকে। একই খরচের খাত দেখিয়ে একাধিক দেশে থাকা শত শত প্রবাসীর কাছ থেকে চলাই লাভজনক ডিজিটাল ভিক্ষাবৃত্তি একসময় তাদের বিনা পুঁজির মূল ব্যবসায় পরিণত হয়। ভাই সকালে নাস্তা নাই, ছাত্রদের নাস্তা নাই, খাবার নাই, বিল নাই, তারা জাতীয়বাদ সত্যমিতা তারা জানে, বলতো যে এখন নাস্তা না খেয়ে খাবার না খেয়ে তারা কিভাবে মিছিল মিটিং করবে। ঠিক আছে, খারাপ লাগতো, ঠিক আছে, নিজের খাই বা না খাই পরিবারকে দেই না দে আমরা তাদেরকে প্রোভাইড করতাম টাকা খরচটা তারেকের মাধ্যমে। তো এইভাবে প্রত্যেকটা টাকা দেওয়ার পরে আমরা একটা জিনিস করতাম কি, যে এখান থেকে কালেকশন করতাম আমাদের সহযোদ্ধার কাছ থেকে বা আমরা নিজের পকেট থেকে দিতাম, আমরা একটা জিনিস চাইতাম যে আমাদেরকে এটা জব দিতে করো, টাকাটা কোথায় ব্যয় করছো সেটা আমাদেরকে জানাও, আমরা আমাদের নেতা কর্মীদেরকে বা সংগঠনের যারা তাদেরকে আমাদেরকে জব দিয়ে করতে হয়। তো এই করতে বলার পরে তারা দিচ্ছি করতে করতে কয়েক বছর গেল, তারা দেয় না, তারা কোনো রকম হিসাব দেয় না। এই যে নূরের ঘরে যে এসিটা আছে, এটা হচ্ছে আমাদের টাকা কিনা, এর ঘরের যে ফার্নিচার গুলো এগুলো হচ্ছে প্রবাসীর টাকা কিনা। ওরা যদি চ্যালেঞ্জ করে আমরা চ্যালেঞ্জ করতে পারি। একসময় প্রবাসী অধিকার পরিষদের এসব নেতাদের কাঁধে ভর করে মাঝে মধ্যেই টাকা আনতে বিদেশ সফর করতেন নুরুল হক নুরু। যদিও ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরুর নতুন চরিত্র দেখে কপালে চোখ উঠে যায় প্রবাসীদের। যে নুরু একসময় ইঞ্জিনিয়ার এনামুল হকের টাকায় বিদেশ সফর করতেন, হঠাৎ করে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরু তাকে ফোন করে বলেন টাকা পয়সা কোনো সমস্যা নয়, 5 স্টার হোটেলে তার বুকিং চাই। হ্যাঁ নেবল ভাই, টিকিট তো কাটছেন, ওই টিকিট তো হয়েছে, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে তো 5 স্টার দেখেন। হ্যাঁ, খরচের সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাদের টেনশন করতে হবে না, আমি নিজেও খরচ আমারটাও আমি বহন করতে পারবো। সে আমাকে একটা মেসেজ করলো, বললো যে দুবাইতে একটা 5 স্টার হোটেল লাগবে। আমি শক হইলাম যে 5 স্টার হোটেল তাকে লাগবে কেন, আর তার মতো এই লোকের 5 স্টার হোটেল কেন লাগবে। সে আবার এটাও বললো যে 5 স্টার হোটেল রেডি করেন, যদি টাকা পয়সা লাগে তো আমি কিছু দেবো, আমি টাকা পয়সা দেবো, সমস্যা, টাকা পয়সা চিন্তা করেন না। আমি সারপ্রাইজ দিলাম যে 3 দিন আগেও তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা চালাইলাম, সে বলে এত কথা, এই টাকা লাগবে। তখন আমার কাছে ডাউট হলো যে যারা যে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক কিছুদিন আগে টাকা দিয়েছেন, কিছু কথা উঠছিল, তো এগুলো আমরা গুরুত্ব দেই না। পরে দেখলাম যে আসলে সত্য। দেশের বাইরে যাদেরকে প্রবাসী অধিকার পরিষদের নেতা বানিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, তাদের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিদেশে উচ্চ বেতনের চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী সালাউদ্দিন। বিশাল আন্দোলনের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়ার ফলে আমাকে আবার চলে আসতে হয় বাংলাদেশে, জেল খেটে এবং খালি হাতে একা পড়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে। বর্তমানে 2 বছর যাবত আমি বাংলাদেশে মানবতার জীবনযাপন করছি এবং বেকারত্ব অবস্থায় বাংলাদেশে অবস্থান করছি। সালাউদ্দিনের মতো অনেকে নিজেদের সোনালী ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছেন, যাদের সকলকেই নুরু ছুঁড়ে ফেলেছেন। তারা আমাদের লাগেজগুলোকে রক্ষণাবেক্ষণ করবে এবং আমাদের যথাযথোপযুক্ত সম্মান আমরা এয়ারপোর্টে পাবো, এই ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েছে। আমাদের একটা শক্তিশালী রেমিটেন্স খাত পাবো, রেমিটেন্স প্রবাহ আমরা বৃদ্ধি করতে পারবো, দেশ দ্রুত উন্নয়নের শিখরে চলে যাবে। কিন্তু এগুলোর একটা ধারে কাছেও তারা নাই, বরং তাদের এখন বর্তমানে মন্ত্রী হওয়ার পরে তাদের দলের লোকজনকে দিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে গ্রুপ অনুযায়ী গ্রুপিং করে গ্রুপ ভাগ করে তারা এখন তাদের কাছ থেকে মনে করেন আপনার মানে কমিশন খাচ্ছে। তারা নিজেদের পেট নীতিতে ব্যস্ত। এই 53 বছর যেভাবে সরকার চলেছে সে সেম ভাবে কোনো পরিবর্তনের আভাস নাই। আমাদেরকে একটা টুপি পরিয়েছিলা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই 53 দেশের প্রবাসী থেকে এই বিপিন নুরুল হক লোক। নুরুল হক আসলে বিকাশের টাকার লোভে প্রবাসীদেরকে ব্যবহার করেছেন। সেই লোভ থেকে আর কখনোই বের হতে পারেনি নুরু এবং রাশেদ গং। দুঃখের বিষয় যে আমরা যে উদ্দেশ্যে সংগঠন তৈরি করেছিলাম, সংগঠন কিছুদিনের মধ্যেই প্রমাণ করে এবং সংগঠনের নেতৃত্বে যারা ছিল তারা প্রমাণ করে যে এই সংগঠন আসলে তথাকথিত রাজনৈতিক ধারারই সংগঠন, যে আপনার আপোষ ভিত্তিক রাজনৈতিক ধারার সংগঠন। আমরা যেটা আদর্শ ভিত্তিক যে রাজনীতির যে প্ল্যানিং পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম, সেই পরিকল্পনাটি ব্যাহত করে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে সততার ল্যাকিং ছিল, খুবই অভাব ছিল। আমরা যেটা পরিলক্ষিত করি তাদের মধ্যে, এর প্রমাণ হিসেবে যদি বলি যে আপনার তারা প্রবাসীদেরকে টাকা কামানোর একটা উৎস হিসেবে ব্যবহার করেছে মাত্র। প্রবাসীদেরকে তারা সঠিকভাবে সম্মান দিতে ব্যর্থ হয়েছে এবং সততা দেখাতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা তাদের
থেকে দূরত্ব তৈরি হয়ে যায়। প্রবাসীদেরকে বোকা বানিয়ে আনা এসব টাকার ভাগাভাগি নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়িয়েছেন প্রতারক চক্র। বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোদ্ধা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হক নূর হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু শয্যায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন আসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। প্রবাসীদের সামনে নুরুর আসল চেহারা বেরিয়ে আসে ভিপি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিষয়টি খুবই পরিষ্কার। ওই সময়ের প্রেক্ষাপটে নুরুকে ভিপি নির্বাচিত না করলে সরকারকে কারো কিছু করার ছিল না। সরকার চাইলে 14 এবং 18 নির্বাচনের মতো যে কাউকে ভিপি নির্বাচিত করতে পারত, কিন্তু নুরুর আসল পরিচয় জানার পর শেখ হাসিনা কোনো বিতর্কে না গিয়ে বরং নুরুকে ভিপি নির্বাচিত করে। অথচ ওই নির্বাচনে নুরু ছাড়া তার পরিষদের একজনকেও নির্বাচিত করা হয়নি, কিন্তু নুরুর তাতে কোনো আক্ষেপ ছিল না। আমার একটা ইচ্ছা ছিল তাকে একদম ঝটিকার আগে তাকে সালাম করাটা, কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং আমি একটু আপনাকে সালাম করতে চাই। গণভবনে নুরুর সাথে তার সহকর্মীরা যারা ওই দিন গণভবনে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তাদের সকলকে বাসে নিয়ে গেলেও নুরুকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি গাড়িতে। সেই গাড়িতেই নুরুকে বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলনের নেতাদের চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে মিশতে হবে, যে কারণে গণভবন থেকে ফেরার পরপরই নুরুর সহযোদ্ধারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল। তিনি গতকাল যে বক্তব্যটা দিয়েছেন তার ইতিপূর্বে বক্তব্য প্রদান এবং গতকাল গণভবনের বক্তব্য সেটির সঙ্গে ওই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গিয়েছে। নুরু জন্মগতভাবে আওয়ামী লীগ, তার পুরাতন ফেসবুক পেজটিতে তার আওয়ামী প্রীতির প্রমাণ এখনও বিদ্যমান। সূত্র জানায় নুরুর প্রথম ফেসবুক পেজটিতে নিয়ন্ত্রণ হারানোর কারণে 2018 সালের আগের করা পোস্টগুলো সে ডিলিট করতে পারছে না। ওই পেজের পোস্টগুলোতে নুরুর ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠতার পরিষ্কার প্রমাণ রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। ভিপি নির্বাচনে বিজয়ী হবার পর জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় নুরুর সাথে ছাত্রলীগের সেই দ্বন্দ্ব মিটে যায়। ওই দিনের পর থেকে নানকের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করে নুরু, আর নুরুর সাথে দূরত্ব শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধাদের। এরপর প্রবাসীরা ধীরে ধীরে নুরুর ব্যাপারে সাবধান হতে থাকেন। নিজেদের মধ্যকার মেসেঞ্জার গ্রুপগুলোতে নুরুর জাহাঙ্গীর কবির নানকের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি জানাজানি হলে শুরু হয় গণহারে দলত্যাগ। এরপরেও যারা দলের ভেতরে থেকে নুরুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের কাউকে দল থেকে বহিষ্কার, আবার কাউকে আওয়ামী লীগের সহায়তায় পাঠানো হয়েছে জেলে। হাসানুল মামুনের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল, তো ওই মিটিং এ উনি বলতেছে যে নূর নিজে গিয়ে টাকা আনছে জাহাঙ্গীর কবির নানকের বাসা থেকে আন্দোলনের সময়, কিন্তু এদের না আছে মান সম্মান, এদেরকে জুতা দেওয়া বাইরে এলেও কোনো কিছু হবে না। হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর রক্ত গরম করা বক্তব্য দিলেও নুরুর উপর আর কোনো হামলা হয়নি। এমনকি আওয়ামী লীগের সাথে মিলেমিশে শুরু হয় তদবির বাণিজ্য। বিএনপি জামাতের লোকজন যখন ঘরে ঘুমাতে পারত না, তখন নুরু আওয়ামী লীগ নেতাদের নারী সাপ্লাই দেয়া রেনু বেগম নামে এক নারীর সাথে মিলে সরকারি টেন্ডার ভাগাভাগির কাজ করেছেন। ওই যে আমি একটা কাজ পেয়েছিলাম বুঝছেন, ওই যে ইসের আর কি 13 কোটি টাকার। এখন ওই কাজটা আমার এক আন্টিরই ঠিকা, ওই উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে হেঁটে আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়। এরপরে ওই সময় হাসিনা সরকার নুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ আওয়ামী লীগ জানতো নুরু তাদেরই লোক। ভিপি হবার পর সরকার বিরোধী আর কোনো চূড়ান্ত আন্দোলনে নুরু যুক্ত হয়নি। মোদি বিরোধী আন্দোলন থেকে জুলাই আন্দোলন পর্যন্ত নুরুর ভূমিকা ছিল রহস্যজনক। এই যে মোদি বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন ফালায়াতে হচ্ছে বাটপার চলে আসছে উমরা করার জন্য। তো ওই দিন তো আমাদের ওরে যখন হচ্ছে আন্দোলন চলা অবস্থায় সে দেশ সাইডে দিছে, তো ওরে কিন্তু আমরা নজরদারিতে রাখছিলাম। আমাদের প্রবাসী সংগঠনের যারা হচ্ছে সিরিয়াসলি হচ্ছে হাসিনার
প্রথমের আকাঙ্ক্ষা করতাম, আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু নূর হচ্ছে ধরা খাইছিল। আপনার নূরে কিন্তু মুসাদের সাথে এটা একটা মিটিং করছে, আর একটা মিটিং হচ্ছিল রয়ের সাথে একটা মিটিং হয়েছিল। আপনারা যদি ইয়ে করেন দুবাইয়ে একটা সম্ভবত একটা সাগরে ঘুরতে গিয়া একটা বোর্ডের ভিতরে ওরা রয়ের 12 কিছু এজেন্টের সাথে মিটিং করছে। আওয়ামী লীগের সাথে নুরুর সেই মাখামাখি এখনো চলছে। সূত্র জানিয়েছে জাহাঙ্গীর কবির নানকের সাথে নুরুর এখনও নিয়মিত যোগাযোগ রয়েছে। নানকের একসময় নারী সাপ্লাইকারী তহিদ আফ্রিদিকে ছাড়ানোর নির্দেশনা নুরুকে নানকই দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী তহিদ আফ্রিদিকে শেষ পর্যন্ত জেলমুক্ত করেছে নুরু। জাহাঙ্গীর কবির নানকের সাথে চলা চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী এখন প্রকাশ্যে নুরুর ছত্রছায়ায় থেকে আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এই ব্যক্তির নাম সুলাইমান সোহেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির একজন প্রভাবশালী নেতা, যিনি 2024 সালে ঢাকা 13 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জুলাই আন্দোলনের সময় তার বন্ধু তেজগাঁ জোনের ডিসি আজিমকে সাথে নিয়ে অত্র অঞ্চলে একচটিয়া তাণ্ডব চালায় সুলাইমান সোহেল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা থাকার পরেও আগের মতোই দাপট নিয়ে এলাকায় চলাফেরা করছেন। এমনকি সে তার বাসা কিংবা ফোন নাম্বার কিছুই পরিবর্তন করেনি, কারণ তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন নুরুল হক নুরু। সুলাইমান সোহেলের ঘনিষ্ঠ দুই সহযোগী আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুর রহিম সুলতান ওরফে বায়েজিদ এবং শীর্ষ সন্ত্রাসী শিহাবুল হোসেন স্বয়নও এখন বুক ফুলিয়ে চলছে। এমনকি মাঝে মধ্যে সরকার উৎখাতের পরিকল্পনা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচার করারও সাহস দেখাচ্ছে। দ্রুতই রাস্তায় নামতে হইব, অনেক কাজ আছে, কোনো ছাড় হইব না ইনশাল্লাহ, কোনো উপকার কোনো ছাড় নাই, কারো কোনো ছাড় দিব না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শয়নের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা থেকে শুরু করে ডজন খানেক মামলা রয়েছে, তারপরেও পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। নুরুর ঘনিষ্ঠ আরেকজনের অবস্থা আরও ভয়াবহ। সুলাইমান সোহেলের দ্বিতীয় হাতিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম সুলতান বায়েজিদ জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের হয়ে হত্যা এবং খুনের দায়িত্ব পালন করত। বায়েজিদের মূল পেশা ডাকাতি। মানিকগঞ্জে 168 ভরি সোনা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন এই বায়েজিদ। এছাড়া মিরপুরে ডাকাতি করতে গিয়ে বায়েজিদ র্যাবের হাতে ধরা পড়ে, কিন্তু বায়েজিদকে ধরার অপরাধে উল্টো র্যাবের কোম্পানি কমান্ডার আখতারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নানা ধরনের দুঃসাহসিক অপরাধের কারণে বায়েজিদ নানক এবং কামালদের এতটাই ঘনিষ্ঠ হয়েছিল যে পরবর্তীতে তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতির পদ দেয়। যেই পদ দিতে আসাদুজ্জামান খান কামাল বায়েজিদের জন্য বিশেষ চিঠি দিয়েছিলেন। এছাড়া পৃথক আরেকটি ডাকাতির মামলায় জেলে থাকাকালীন জাহাঙ্গীর কবির নানক তাকে 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক বানায়। আসাদুজ্জামান খান কামাল এবং জাহাঙ্গীর কবির নানকের বিশ্বস্ত সহযোগী সুলাইমান হক সোহেল, শয়ন এবং বায়েজিদ তিনজনই এখন নুরুর ঘনিষ্ঠ সহযোগী। তিনজনের বাড়ি পটুয়াখালী হওয়াতে তাদের নুরুর সাথে সম্পর্কটা আরও জমে উঠেছে। এমনকি রাগ ঢাক না রেখে মাঝে মধ্যে নুরুর সাথে সেলফিতেও আবদ্ধ হচ্ছেন নানক কামালের চিহ্নিত এসব সন্ত্রাসীরা। পিলে চমকে যাওয়ার মতো আরও তথ্য হলো হাদি হত্যার মাস্টার মাইন্ডদের একজন উজ্জ্বলের সাথে রয়েছে বায়েজিদ এবং শয়নের ঘনিষ্ঠতা। অনেকেই মনে করছেন হাদি হত্যার সাথে এই তিনজনেরই সম্পৃক্ততা আছে। সারা দেশে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এখন নুরুর প্রধান হাতিয়ার। নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পটুয়াখালীর গলাচিপায় নুরু প্রকাশ্যে ঘোষণা দিয়েই আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। নুরু যে বৈঠকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, ওই বৈঠকের পরপরই গলাচিপাতে প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল শুরু হয়। যেই মিছিলে 5 তারিখের পর থেকে পলাতক আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রথমবারের মতো দেখা যায়। নুরুশি আশ্বাসের পর 10 মিনা উপজেলায় প্রকাশ্যে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একের পর এক খুলে দেওয়া হচ্ছে নিষিদ্ধ সংগঠনের কার্যালয়। বাংলাদেশ আসবে, জয় বাংলা। নুরুর আশপাশের আওয়ামী লীগের লোকজনের দাপটে স্থানীয় বিএনপি, জামাত, এমনকি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পর্যন্ত কোণঠাসা। আমি এই যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলি, আমিও এমপি ক্যান্ডিডেট ছিলাম এই জায়গায়, আওয়ামী লীগ দিয়ে এমপি ক্যান্ডিডেট ছিলাম। ভিডিওতে যিনি কথা বলছেন তার নাম ইকবাল হোসেন জমাদ্দার। 2024 সালে ড্যামি নির্বাচনের সময়ও এই ইকবাল নৌকা মার্কার প্রার্থী ছিলেন। আমাকে চাওয়া পাওয়ার কিছু নাই, এহিনে তার সাথে আমার 18 সাল থেকে পরিচয়। আমি তারে দেখিয়া দূরে সরিয়ে থাকতাম, এম্বাসিতে বিভিন্ন এম্বাসির প্রোগ্রাম তার সামনে বলি, আমি দূরে সরিয়ে থাকতাম। আমার এক বন্ধু আছে শিল্পীপতি,
সে আমার টানিয়ে নিয়ে কাছে এনেছে, তারপর তার সাথে জড়াই ধরি এই, তারপরে আমি তার সাথে ওয়েস্টি নিয়ে বৈঠক করি যে সে তাদের এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্যের পর নুরুর সাথে থাকা গণ অধিকার পরিষদের এক নেতা প্রতিবাদ করেন, কিন্তু নুরুল হক নুরু তার দলের মানুষের পক্ষে কথা না বলে আওয়ামী এমপির পক্ষ নিয়ে গণ অধিকার পরিষদের প্রতিবাদ করা ওই নেতাকেই রাজনীতি থেকে সরে যেতে বলেন। সেটা আমার জানার বিষয় না, আপনারা আমাদের লোকের থ্রেট করছেন। পটুয়াখালী জেলার গলাচিপার আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন সকলেই প্রায় প্রকাশ্যে নুরুর সাথে যোগ দিয়েছে। আওয়ামী সাংসদ শাহজাদার ডানহাত খ্যাত জাকির মুন্সির মামা নুরুল হুদা এখন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাবেক শ্রমিক লীগ নেতা নাজমুল এখন উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি। নুরুল হক নুরু এমপি হবার পর গলাচিপার 3 জন পলাতক চেয়ারম্যান, গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন টুটুল, আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং মইনুল হোসেন সকলেই তাদের চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন। অথচ 5 তারিখের পর এরা সবাই পলাতক ছিলেন। এলাকার সরকারি সকল অনুদানের টাকা আওয়ামী লীগের লোকজনকে দেওয়ার অভিযোগ উঠেছে নুরুর বিরুদ্ধে। আওয়ামী লীগের একাধিক নেতাদেরকে সুযোগ সুবিধা দিয়ে, ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা দিয়ে তারা আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেছেন, যা আমাদের জন্য খুবই অশনি সংকেত, বিএনপির জন্য অশনি সংকেত। সম্প্রতি জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল জেলেদের মাঝে বিতরণ না করে আওয়ামী লীগের রাজনীতি করতে এরকম লোকজনদেরকে নিয়ে ভাগ বাটোয়ারা করে খাওয়ার অভিযোগ উঠেছে নুরুল লোকজনের বিরুদ্ধে। আমাদের বল আইডি কার্ড আছে, আমার আইডি কার্ড আছে, আরো অন্যান্য 4 লোক আইডি কার্ড আছে। সেই আইডি কার্ডটা চাইলে অরিজিনাল চাইলে পাই নাই। এই বিধানে এই গণ অধিকার দলেরা লিস্ট কইরা নিজের বংশ তারা কাজ করছে। এই আমাদের লিস্ট আমার হাতে আছে, আমি খোলা ভিডিও কইতে পারবো। আমি জেল খাটতে রাজি আছি, 2 মাস জেল খাচ্ছি। সরকারি কাজে নুরুর পছন্দের তালিকা আওয়ামী লীগের পলাতক নেতারা। সম্প্রতি মিজানুর রহমান নামে পলাতক এক আওয়ামী লীগ নেতাকে সরকারি কাজের বরাদ্দ দেয় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। মিজানুর রহমান আওয়ামী লীগের নৌকা মনোনীত একজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের এসব দুর্নীতিবাজ লোকজনকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয় আগের মতোই চলছে লুটপাট, জানিয়েও স্থানীয় মানুষের মাঝে ব্যাপক অসন্তুষ্টি দেখা দিয়েছে। লুটপাটের একটি মহড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোন ধরনের এই 30 লক্ষ টাকা সরকারের যে ব্যয় হয়েছে তাই নদীর জলেই ভেসে গেছে। স্থানীয় সরকারি কাজে লাগামহীন দুর্নীতি আর লুটপাট চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু আর তার আত্মীয় স্বজন এবং দলীয় লোকজন। অনুসন্ধানে একটি কাঁচা রাস্তায় বরাদ্দের টাকা অভিনব কায়দায় লুটপাটের প্রমাণ মিলেছে। উত্তর সীমানা থেকে শুরু করে এই মনে হয় 50 ফিটের মতো মাটি দিয়েছে, তারপরে আর রাস্তায় এদিকে আর মাটি নাই। শুধু আওয়ামী লীগ নয়, নুরুর দলে এখন এলাকার চোর ডাকাত আর ছিনতাইকারীদের জয় জয়কার। অনুসন্ধানে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া অনেক চিহ্নিত অপরাধীদের সাথে নুরুল হক নুরের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। একদিকে আওয়ামী লীগ আর চিহ্নিত সন্ত্রাসীদের সাথে ঘনিষ্ঠতা, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের উপর চলছে দমন পীড়ন। গতকাল বিএনপির সভাপতির বাসায় হামলা হয়েছে, ওই যে ভূমি কমিটি এবং শিক্ষা কমিটি নিয়ে, ওই যে তার বিএনপির নির্বাচনে তার 2 জন যে তার সাপোর্ট করছে, ইখতিয়ার কবির এবং আপনার ইখতিয়ার কবির, তার লোকজন বিএনপি সভাপতিকে ফিজিক্যালি ধাক্কা দিচ্ছে, বা তার পিএস এবং সাথে আরো একজনকে বেধড়ক পিটাইছে। সম্প্রতি মোস্তফা নামের শেহির ব্রিজ গ্রামের এক বিএনপি কর্মীকে হাত পা বেঁধে হত্যার পর নদীতে ফেলে দেওয়ার এক রোমহর্ষক নৃশংসতা দেখেছে গলাচিপাবাসী। অল্পের জন্য মোস্তফা বেঁচে গেলেও নুরু বাহিনীর ভয়ে এখন এলাকার কেউ মুখ খুলতেও ভয় পায়। 15 মিনিটসের অনুসন্ধান চলাকালীন নুরু বিষয়টি টের পেয়ে আমাকে ফোন করেছিল। এ সময় আওয়ামী লীগ এবং ভারত ইস্যুতে একসাথে কাজ করার কথা বললেও আওয়ামী লীগের লোকজনকে দলে ভেড়ানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। আওয়ামী লীগের মতো এরকম একটা দলের এই সাধারণ কর্মী সমর্থকদের যদি মনে করেন রাজনৈতিকভাবে অন্য দল করার সুযোগ না দেই আমরা, তাহলে তো আমাদের জন্যই বিপদ হবে। বিভিন্ন সরকারি অফিসে জোর করে নিজের লোকজনকে বসানোর অভিযোগের সত্যতা স্বীকার করে সাফ জানিয়ে দেন বিএনপির প্রার্থী হাসান মামুনের কোনো লোকজনকে কোনো প্রতিষ্ঠানে রাখা হবে না।
শোনেন এইখানে এটা হচ্ছে আমি বলি আমার এখানে হাসান মামুন আমার এনটিতে নির্বাচন করছে। নুরুর বিএনপি বিরোধী কঠোর অবস্থানের প্রমাণ এখন গলাচিপার পথে ঘাটে। নুরুর দাপটে জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত নেতা কর্মীদেরও এখন চরম দুর্দিনের প্রমাণ মিলেছে আমাদের অনুসন্ধানে। আমি জিয়া রহমান হইতে আমি এই বিএনপি করিয়া আমার বয়সটা কাটাই দিলাম। আমি এখন বর্তমানে গণ অধিকারের যে নেতা কামাল হোসেন, হ্যার জ্বালা যন্ত্রণায় আমার টিকতে মুশকিল। এরা মারধর করে, এরা ঘরচুর ভাঙাচুর করে, লুটপাট অনেক কিছু করে। কোনো থানায় যাইয়া কেস মামলা করতে পারি না। আমার মামলা পুলিশ নেয় নাই। আজকে ফল আসলো, দল সারা বাংলাদেশে ফল ভোগ করছে, আর আমরা দুরবস্থা। আমাদের অনেক নেতাকর্মী জেলেও আছে, বিভিন্ন ভাবে জায়গা জমি গরু ছাগল বিভিন্ন হ্যারাসমেন্ট করিয়া কৌশলে তাদেরকে জেলেও রাখা হয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা এতটা অবহেলিত এবং এত অসহায় যে যা আমাদের মানে প্রকাশ করতে হয় মাঝে মাঝে, যে এর চাইতে মনে হয় বিরোধী দলের আমলও খুব কিছুটা ভালো হইলেও ছিলাম। বিএনপির ধ্বংসের ধার প্রান্তে, আমি নিঃসন্দেহে বলতে পারি আমাদের 10 উপজেলা বিএনপির ধ্বংসের ধার প্রান্তে। নির্বাচনের পরে আমাদের শতাধিক নেতাকর্মীকে আহত করেছেন, বিএনপির অফিস ভেঙেছেন। এগুলি বিভিন্ন মিডিয়ার তথ্যে আপনারা অবশ্যই জেনেছেন। যে কষ্টে ছিলাম এখন তার চেয়ে বেশি কষ্টে, কারণ কষ্ট লাগে এটাই মেয়ে। যে সময় দেখি আওয়ামী লীগের পোস্টধারী নেতা, যারা আওয়ামী লীগ করে আমরা দেখছি পদধারী নেতা, তারা এখন আবার বিশাল গণ অধিকারের নেতা, তারাই আমাদেরকে আবার হুমকি দামকি দেয়। এই জন্য জীবিকার তাগিদে টাকা হিসা ডাইরেক্ট ভ্যানে করে দাম বিক্রি করি, এছাড়া তো আমাদের উপায় নাই। এভাবেই একে একে কোটা আন্দোলনের নেতাকর্মী থেকে শুরু করে প্রবাসী, জামাত, বিএনপি সর্বোপরি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে নুরুল হক নুরু। বাস্তবতা বলছে নুরুর জীবনে আর কখনই এমপি কিংবা মন্ত্রী হবার সুযোগ হয়তো নেই, যে কারণেই দুহাতে টাকা কামাতে যাচ্ছে তাই করে যাচ্ছে বিএনপির শরিক দলের এই সর্বোচ্চ নেতা। নিজের আখের গোছিয়ে নিলেও এলাকায় বিএনপি সরকারের প্রতি বিরূপ ধারণা তৈরি হচ্ছে মানুষের। একদিকে বিএনপির লোকজনকে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে সংগঠিত করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এতে করে দুঃসময়ে বিএনপির পক্ষে কাজ করবার মতো ত্যাগী কর্মী খুঁজে পাওয়া কঠিন হবে বলে মনে করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অতএব এখনই নুরুকে না থামালে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সুইসাইড করা উচিত, আমাদের মধ্যে থাকা উচিত। এই গোলখালি না টোটাল গলাচিপা বিএনপি ধ্বংসের পথে বিএনপি না। আজ না আমার যারা দুর্দিনের ভাই আছে তাদের সাথে আমার সাথে তারা বুঝ করবে, আমি তাদের সাথে বুঝ করবো। কিন্তু ওই ফ্যাসিস্ট কুত্তরে নিয়ে যারা দল ভারী করে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এতে যদি কোনো আমার যে সৈনিক আমার সাথে থাকবে, না হয় আমি লাশ হয়ে বাইরে নিজে